আমরা তো জানি যে এই কোর্সের বেসিক যে আমরা সবকিছু বা যে ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা করবো সেটা হচ্ছে অবজেক্ট। তো তার মানে আমাদের হচ্ছে অবজেক্ট রিলেটেড সবকিছু করবো। এর মধ্যে আমরা থিওরি ক্লাসে মনে হয় দুইটা জিনিস দেখতেছিলাম, একটা হচ্ছে ক্লাস আর অবজেক্ট। সো ক্লাস আর অবজেক্টের মাধ্যমেই কিন্তু আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে লিখতে হবে। তার মানে আমি যতগুলো কমান্ড দিব আমাদের এই প্রোগ্রামিং এর সবগুলো হচ্ছে আমাদের ক্লাস আর অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা কি করতেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেছি। সো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো গতকালকে একটু বলতেছিলাম জাভা কিভাবে, জাভার ফাদার কে বলেন তো? গতকালকে একটু দেখাইছিলাম জেমস গসলিন। হ্যাঁ, জেমস গসলিন। সো সে হচ্ছে এই জাভা হচ্ছে ইনভেন্ট করেন তার টিমের সাথে। ওইটার একটা হচ্ছে হিস্টোরি আমরা দেখবো। সান মাইক্রো সিস্টেমের মধ্যে ওই যে কোম্পানির আন্ডারে কাজ করে, সে এখন কাজ করে, সে এখনো ওই কোম্পানিতেই আছে আর হচ্ছে স্টিল অ্যালাইভ। তো এই জেমস গসলিন হচ্ছে বেসিক্যালি জাভাটা হচ্ছে আপডেট করে, আর এইটা আপডেট করে কি একটা সি আর সি প্লাস প্লাস এর মতো করে সিমিলার ওয়েতে হচ্ছে আপডেট করে। সো যেহেতু আমরা সি শিখে আসছি, তো আমরা জাভা কমান্ডগুলো দেখলে সহজে হচ্ছে ক্যাচ করতে পারবো। এখন আসি যে ক্লাস আর অবজেক্ট নিয়ে একটু কাজ করি আমরা। যেহেতু ক্লাস আর অবজেক্টের কথা বলা আছে, আমি আবার একটু রিপিট করি। ক্লাস আমরা কি করতেছিলাম, ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট বা ব্লুপ্রিন্ট বলতে পারি, যেটা অনেকটা ডিজাইনিং এর কাজ করে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি অনেকের কাছে যে এক্সাম হলে যদি আমি জিজ্ঞেস করি বা এক্সামে যদি কোশ্চেন আসে হোয়াট ইজ ক্লাস, অনেকেই পারে না। সো এটা হচ্ছে কি টেমপ্লেট আর ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। তার মানে আমি যে অবজেক্টগুলো নিয়ে কাজ করব এটা দেখতে কেমন হবে, এর ভিতরে কি কি অ্যাট্রিবিউটস থাকবে বা কিভাবে এটা হচ্ছে ডিজাইন হবে, এই জিনিসটা হচ্ছে কি ক্লাসের মধ্যে থাকে। আর অবজেক্টে কি ইনস্ট্যান্স অফ ক্লাস। তার মানে আমি যে ক্লাসটা ডিজাইন করলাম, অর্থাৎ আমার অবজেক্ট দেখতে কি রকম হবে এটা আমি ডিজাইনিং করলাম হচ্ছে ক্লাসের মধ্যে। আর ওই যে ডিজাইনিং ওইটা একটা ফিজিক্যাল যদি আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারি বা একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি, তাহলে সেটাকে আমরা বলতেছি কি অবজেক্ট। সো ক্লাস আর অবজেক্ট আমাদের বোঝা খুবই জরুরি, কারণ আমরা আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস ছাড়া কোনো প্রোগ্রাম লিখতে পারবো না। অবশ্যই আমাকে যে কোনো কমান্ড লিখতে হলে ক্লাসের আন্ডারে লিখতে হবে, ক্লাসের বাইরে কিছু লিখতে পারবো না। সো ক্লাসের মধ্যে থেকে আমি হচ্ছে ডিজাইন করব। ফার্স্টে হচ্ছে আমার অবজেক্ট কি রকম হবে, সো এই ডিজাইনিংটা করব। তারপরে আমরা আমাদের কি সিতে যেমন কি মেইন ফাংশন করতাম না, এখানে হচ্ছে আমরা মেইন মেথড ইউজ করব। সো মেইন মেথড ইউজ করে এখানে আমরা ফাংশন বলি না, ওগুলোকে বলি কি মেথডস। সো মেথডসগুলো ইউজ করে মেইন মেথডসের মধ্যে আমি আমার কমান্ডগুলো লিখব। আর এইখানে আমি আমার সুবিধা বা রিকোয়ারমেন্টস অনুযায়ী অবজেক্ট ক্রিয়েট করব, যে অবজেক্টটা আমি অলরেডি ক্লাসের শুরুতে ডিজাইন করে রাখছি। সো এইটার জন্য ফার্স্ট আমরা জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ডের একটা জাস্ট সিম্পল যদি ক্লাস দেখি। সো বাই ডিফল্ট আমাদেরকে সব সময় একটা হচ্ছে ক্লাস ক্রিয়েট করেই কাজ করতে হবে। সো আমি ধরি যে আমরা ফার্স্টে যে ক্লাসটা ইউজ করলাম সেটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। আচ্ছা, সবাই একটু খেয়াল রাখবেন যে ক্লাসের যখন আমরা নাম ইউজ করি, ক্লাসের নামের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটারস ইউজ করি বা ক্যাপিটাল অ্যালফাবেট ইউজ করি। কেন ইউজ করি? কারণ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো আমরা যখন ক্যাপিটাল লেটারস ইউজ করব আমরা সহজেই এটাকে দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে ক্লাসের নেম। আর নেক্সটে আমরা যখন কোন একটা কমান্ডস লিখবো, সো ক্লাসের মধ্যে আমাকে একটা মেইন মেথড লিখতে হবে। এইখানে আমাদের একটা ক্লাস থাকবে। ফার্স্টে আমাদের একটা ক্লাস ক্রিয়েট করতে হবে যেখানে হচ্ছে আমি অবজেক্টের ডিজাইনিং করব। অবজেক্টের ডিজাইনিংটা আমরা সাধারণত এই পার্টে করে থাকি। এইখানে আমাদের যেহেতু কোনো অবজেক্টের কাজ করতেছি না, আমরা জাস্ট কি করব, সিম্পল একটা প্রিন্টএফ এর কাজ করব। সি তে যেমন প্রিন্টএফ করতাম, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখবো। সো আমরা এখানে জাস্ট কি হ্যালো ওয়ার্ল্ড একটা প্রিন্ট করব জাস্ট ফার্স্ট প্রোগ্রাম হিসেবে। সো আমাদের কি করতে হচ্ছে,
আমাদের কিন্তু কোনো অবজেক্টের ডিজাইন ক্রিয়েট করা লাগতেছে না। জাস্ট আমরা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করে এখানে রেখে দিছি। এখন অবজেক্টে আমি কিছু দেইনি কারণ অবজেক্ট আমি ইউজ করতেছি না। এইখানে আমরা কি করব, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন লিখব। হ্যালো ওয়ার্ল্ড। সি তে আমরা যে প্রিন্টএফ লিখলাম কোনো কিছু প্রিন্ট করার জন্য, এইখানে আমরা কি করব, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন দিয়ে হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে ওই সেম কাজটাই করব। প্রিন্টএফ এ যেমন ডাবল কোটেশনের মধ্যে আমরা কোনো কিছু লিখতাম, স্ট্রিং বা কোনো একটা সেন্টেন্স, আর সিস্টেম আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে হচ্ছে আমরা এটা লিখব। এইটার মিনিংটা হচ্ছে আমি যখন আউটপুট করতেছি সিস্টেম থেকে, আমি যদি কোনো কিছু আউটপুট নিয়ে আসতে চাই, এই জন্য সিস্টেম আউট ডট প্রিন্টএলএন। এই এলএনটা দেওয়ার মানে হচ্ছে যখন আমার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে, এরপর একটা নিউ লাইন সে হচ্ছে ক্রিয়েট করে ফেলবে। যদি আমি এলএন না দিই, শুধুমাত্র প্রিন্ট দিতাম, তাহলে ওই নিউ লাইনটা ক্রিয়েট হবে না। সো আমরা যদি কোনো একটা লাইনের লাস্টে গিয়ে একটা নিউ লাইন ক্রিয়েট করতে চাই, এরপরে যতগুলো প্রিন্ট হবে সবগুলো নতুন লাইনে প্রিন্ট হবে, সেরকম করার জন্য যদি লাস্টে একটা নিউ লাইন অ্যাড করতে চাই তাহলে প্রিন্ট এলএন দেব। আর যদি আমাদেরকে এমন রিকোয়ারমেন্টস থাকে যে পাশাপাশি কোনো কিছু প্রিন্ট করতে হবে, তাহলে হচ্ছে আমরা জাস্ট সিম্পল প্রিন্ট দিব। সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের একটা হ্যালো ওয়ার্ল্ড লেখার একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটাই আমরা এখন হচ্ছে আমাদের এই কম্পিউটারে করব। সো কম্পিউটারে করার জন্য ফার্স্টে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এক্লিপস যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা অন করা লাগবে। সো সবাই হচ্ছে আমরা একটু এক্লিপস অন করি। আচ্ছা, তার আগে আমি কিছু আরেকটু জিনিস বলে নেই, সেটা হচ্ছে এইটা জাস্ট সিম্পলি এখন মনে রাখেন, আরো ইন ডিটেইলস পরে বুঝতে পারবেন। একদম ফার্স্টে আমরা যখন কোন একটা প্রোগ্রাম স্টার্ট করি আমাদের কম্পিউটারে, আমরা জানি প্রোগ্রামের মধ্যে ক্লাস থাকে, আর ক্লাসের মধ্যে হচ্ছে আমি আন্ডারে কোনো কিছু কমান্ডস লিখি, হয় কিছু অবজেক্টের ডিজাইনিং করি, আর নয়তো আমরা হচ্ছে মেইন মেথড লিখে মেইন মেথডের মধ্যে কমান্ডসগুলো দিই। এখন আসি যে আমরা যখন এই ল্যাবে বা কম্পিউটারে যখন আমরা প্রজেক্ট করতে যাই, তখন কয়েকটা আমাদের পার্টিশন আছে বা লেয়ার আছে। লেয়ার কি? একদম ফার্স্টে আমাদের একটা প্রজেক্ট ওপেন করতে হবে জাভা। এই জাভা প্রজেক্টের আন্ডারে একটা প্যাকেজ ক্রিয়েট করতে হবে। প্যাকেজ ক্রিয়েট করতে হবে, এইখানে অনেকগুলো প্যাকেজ থাকতে পারে, একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো প্যাকেজ থাকতে পারে। সো এই প্যাকেজের আন্ডারে আমাদের আবার কি করতে হবে, ক্লাস ক্রিয়েট করতে হবে। সো এইখানে একটা প্রজেক্টের আন্ডারে মাল্টিপল প্যাকেজ থাকতে পারে, মাল্টিপল প্যাকেজের আন্ডারে মাল্টিপল ক্লাস থাকতে পারে। আর এই ক্লাসের আন্ডারে হচ্ছে আমি প্রোগ্রামগুলো বা কোডিংগুলো করি। সো বেসিক্যালি যে হায়ারার্কি বা প্যাটার্নটা কি, একদম লেয়ারটা ফার্স্টে আমরা প্রজেক্ট রান করি, প্রজেক্টটা হচ্ছে আমরা ওপেন করি, প্রজেক্টের আন্ডারে একটা প্যাকেজ ওপেন করি, তারপর হচ্ছে ক্লাস ক্রিয়েট করে ক্লাসের মধ্যে হচ্ছে কমান্ডগুলো দিই। এখন এইখানে মাল্টিপল প্রজেক্ট প্যাকেজ থাকতে পারে, কারণ একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট প্যাকেজ থাকতে পারে, আবার একটা প্যাকেজের আন্ডারে অনেকগুলো ক্লাস থাকতে পারে। যদি আমরা প্যাকেজ ক্রিয়েট না করি, আমাদের এই এক্লিপস বাই ডিফল্ট একটা প্যাকেজ ক্রিয়েট করে নেয়। আবার অনেক সময় দেখতে পারেন যে আপনাদের কিছু প্রবলেম হয়। সো এটা ডিপেন্ডস করে এনভায়রনমেন্টের উপরে। আপনার একটা এনভায়রনমেন্ট আছে, আমি একটু পরে বলবো। সো এনভায়রনমেন্টের উপরে হচ্ছে সে ডিপেন্ডস করে, অনেক সময় ডিফল্ট একটা প্যাকেজ ক্রিয়েট করে নেয়। আর যদি ডিফল্ট প্যাকেজ সে ক্রিয়েট করতে না পারে কোনো এনভায়রনমেন্টের জন্য, সো এখানে কি প্রবলেম হয়, এখানে দেখা যাবে যে এরর বা বিল্ডিং প্রবলেম চলে আসতেছে। সো আমরা সেই অপশন হচ্ছে কি একটা প্রজেক্ট ক্রিয়েট করব, তারপর একটা প্যাকেজ ক্রিয়েট করব, প্যাকেজের পরে হচ্ছে ক্লাস ক্রিয়েট করব। সো প্রজেক্টের একটা নাম দিব, তারপরে প্যাকেজের একটা নাম দিব, তারপর হচ্ছে ক্লাসের নাম দিব। সাধারণত আমরা যখন প্রজেক্ট করি ইন্ডাস্ট্রিতে, আমরা হচ্ছে একটা প্রজেক্ট আন্ডারে কাজ করি। প্রজেক্টের আন্ডারে অনেকগুলো ফিচার থাকে না? সাপোজ আপনার একটা প্রজেক্টের নাম হচ্ছে ধরেন ফুড পান্ডার একটা প্রজেক্ট, এর মধ্যে কি একটা রেস্টুরেন্টের ক্যাটাগরি থাকে, আরেকটা হয়তো ওই যে পান্ডা মার্টের ক্যাটাগরি থাকে, তারপর হচ্ছে মনে করেন যে শপিংস এর একটা ক্যাটাগরি আছে। এরকম আমরা কি করি, এই প্রথম প্যাকেজটার নাম দেই যে ফুড ডেলিভারি বা পান্ডা ফুড। এইটার মধ্যে শুধুমাত্র ফুডের ব্যাপারে যত কাজ আছে এগুলো থাকবে এই প্যাকেজে। নেক্সট প্যাকেজে এই একটা প্রজেক্টের মধ্যে কিন্তু নেক্সট প্যাকেজে হয়তো আমাদের এই যে পান্ডা মার্ট বা শপিং যে বলতেছি এইটার ক্যাটাগরি হচ্ছে থাকবে। তার মানে দুইটা সেপারেট ক্যাটাগরি রাখলাম দুইটা প্যাকেজের মধ্যে। তো এই প্যাকেজের আর এই প্যাকেজের দুইটা হচ্ছে ডিফারেন্ট ফিচারস কাজ করে। সো এরকম ডিভাইড করার জন্য একটা প্রজেক্টের মধ্যে আমরা হচ্ছে প্যাকেজগুলো ক্রিয়েট করি। এখন ওই প্যাকেজের আন্ডারে আমার অনেক কোডিং থাকতে পারে।
সো অনেক কোডিং বলতে কি অনেকগুলো ফাইল একসাথে থাকতে পারে। একটা ফাইল হচ্ছে আমরা যখন ক্রিয়েট করি এগুলাকে হচ্ছে আমরা ক্লাস হিসেবে কাজ করতেছি, তার মানে প্রজেক্টের আন্ডারে ফাইল ক্রিয়েট করে ওই ফাইলের মধ্যে আমরা ক্লাস ক্রিয়েট করে কাজ করতেছি কোডিং করে। সো মাল্টিপল ক্লাস থাকতে পারে, অর্থাৎ মাল্টিপল ফাইল আমরা ক্রিয়েট করে এর মধ্যে ক্লাস দিয়ে আমরা কাজ করতে পারি, আবার প্যাকেজ হচ্ছে মাল্টিপল হতে পারে। সো আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব, একটা প্যাকেজের নেম দিব, তারপর হচ্ছে ক্লাস ক্রিয়েট করে ক্লাসে কাজ করব। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, তাহলে আমাদের আর এরর আসবে না। আচ্ছা, এখন এক্লিপসে আমরা একটু আর ডিটেইলস বলি যে এক্লিপসে বেসিক্যালি আমরা হচ্ছে জাভা ডেভেলপিং এর জন্য একটা এনভায়রনমেন্ট পাই। এইখানে একটা এনভায়রনমেন্ট থাকে যেটাকে আমরা বলি হচ্ছে জেডিকে। এখানে কিছু এনভায়রনমেন্ট থাকে জাভা ডেভেলপমেন্ট কিট জেডিকে, এটার কিছু ভার্সনস আছে। সো সাধারণত আমাদের এখন মনে হয় 19 or 20 ভার্সনটা চলতেছে। সো অনেক সময় হচ্ছে আমাদের কিছু রিকোয়ারমেন্টস অনুযায়ী কিছু চেঞ্জেস আনা লাগে, এটা আমরা আস্তে দেখবো। সো ধরে রাখেন যে জেডিকে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট কিটের একটা ভার্সন, আর ডেভেলপিং করা জাভা ডেভেলপিং করার একটা এনভায়রনমেন্ট হচ্ছে এক্লিপস। সো এক্লিপস আমরা কোডিং করে জাভা প্রোগ্রামটা ডেভেলপ করি। আচ্ছা, এখন আসে আমাদের ফার্স্ট যে প্রোগ্রাম। সো প্রোগ্রাম করার জন্য আমাদের কি করতে হবে? প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, হায়ারার্কি মেইনটেইন করতে হবে। সো সবাই আমার সাথে একটু করেন। ফার্স্টে যে কাজটা করবেন, এক্লিপসটা অন করেন। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। সবাই হচ্ছে আপনাদের পিসির এক্লিপস যে সফটওয়্যারটা আছে, এক্লিপস আইডি, এটা একটু অন করেন। নেক্সট আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে কি একটা প্রজেক্ট ওপেন করা লাগবে। সো আমরা একদম লেফটের কর্নারে দেখি ফাইল নামে একটা সেকশন আছে, এইখান থেকে নিউ এ যাব। নিউ গিয়ে লেখা দেখবেন জাস্ট জাভা প্রজেক্ট। সো সবাই হচ্ছে এটা একটু ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে বা একটা পপআপ অপশন আসছে, দেখছেন সবাই? আচ্ছা, এইটাতে যেই কাজ করবেন সবাই এই যে সেকেন্ড অপশনটা ক্লিক করবেন, ইউজ আ প্রজেক্ট স্পেসিফিক জিআরই। কারণ এইখানে এমন হতে পারে যে আপনি যে সফটওয়্যার ইনস্টল করছেন এক্লিপস, ওইটার এনভায়রনমেন্ট অনেক আপডেট হতে পারে, বাট আপনার কোডিং অনেক হচ্ছে গিয়ে আগে কোডিং করতেছেন, বা এমন হতে পারে যে ওইটার এনভায়রনমেন্টের সাথে মিসম্যাচ করতে পারে। সেজন্য আপনার প্রজেক্ট ওয়াইজ যে জিআরইটা দরকার, অর্থাৎ জাভার যে ইন্টারপ্রেটারটা দরকার, সেটা হচ্ছে সিলেক্ট করবে অটোমেটিক। এই জন্য সেকেন্ড অপশনটা অলওয়েজ ক্লিক রাখবেন একদম ফার্স্টে প্রজেক্ট খোলার জন্য। সো এটা একটু খেয়াল রাখবেন সবাই। আর এখানে প্রজেক্টটা নেম দিবেন। সাপোজ আমি প্রজেক্ট নেম দিলাম হচ্ছে ফার্স্ট। সো আমরা একটা ফার্স্ট প্রজেক্ট খুলবো আমাদের জাভা। সো আমরা ফার্স্ট জাস্ট লিখলাম। নেক্সট আপনারা কি করবেন, এইখানে দেখেন ফিনিশ একটা কমান্ড আছে, ফিনিশ দিবেন। আর একটু খেয়াল রাখবেন এই যে মডিউলে ক্রিয়েট মডিউল info.java এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে কিনা, এটা ক্লিক দেওয়া থাকতে হবে। সো সব সময় এটা একটু ক্লিক দেওয়া রাখবেন। আচ্ছা, নেক্সটে হচ্ছে এই জিনিসে মডিউলে এটা বাই ডিফল্ট ক্লিক দেওয়াই থাকবে। তারপরে যদি না দেওয়া থাকে আপনারা একটু ক্লিক করে নেবেন, সাধারণত দেওয়া থাকে। সো এরপর হচ্ছে ফিনিশ অপশনটা হচ্ছে সবাই ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এই লেফট কর্নারে আপনাদের একটা হচ্ছে ফোল্ডারের মতো দেখতে ওই যে প্রজেক্ট হচ্ছে ওপেন হয়ে গেছে, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সবাই কি করতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, দেখেন যাদের এই অপশনসটা দেখাচ্ছে না যে ফাইল বা প্রজেক্ট কি ওপেন হয়েছে কিনা, তারা একটু কি করবেন, তারা হচ্ছে এখানে উইন্ডো আছে একটা, দেখেন অপশন উপরে আপনাদের উইন্ডোতে গিয়ে পার্সপেক্টিভ একটা হচ্ছে অপশনস পাবেন। এইখানে হয় কি অনেক সময় অনেকে হাইড করে ফেলা, হয়তো আপনার একটা ফ্রেন্ড এই কম্পিউটারটা ইউজ করতে করতে সামহাউ হাইড করে ফেলছে। সো আপনারা সবসময় কি করবেন, এই পার্সপেক্টিভে রিসেট করবেন। রিসেট করলে বাই ডিফল্ট যেগুলো আপনার দরকার ওগুলো চলে আসবে। সো রিসেট করলে দেখবেন লেফটে আপনার যে প্রজেক্ট নেমগুলো চলে আসছে, যাদের দেখতে পাচ্ছেন না।
প্রজেক্ট হয়তো আপনারা খুলছেন কিন্তু প্রজেক্টটা দেখতে পাচ্ছেন না, কারণ ওই অপশনটা হাইড করে ফেলছে সামহাউ কেউ একজন, অথবা আপনি ভুলে হাইড করে ফেলছেন। সো এটা হচ্ছে ঠিক করবেন। এই পর্যন্ত সবার তো কমপ্লিট। আচ্ছা, নেক্সট এখন আমরা কি বলতেছিলাম যে প্রজেক্টের পরে আমাদের একটা কি প্যাকেজ খুলতে হবে। সো আমরা রাইট ক্লিক করব এই প্রজেক্টের উপরে, এইখান থেকে নিউ গিয়ে আমরা দেখব যে প্যাকেজ নামে একটা অপশন আছে, দেখেন। সো প্যাকেজ নামে যে অপশনটা আছে ওইটা ক্লিক করব। প্যাকেজে গিয়ে আমরা এখানে প্যাকেজেরই একটা আবার হচ্ছে নেম দিতে হবে। সো আমরা প্যাকেজের একটা নেম দিব, সাপোজ আমরা দিলাম ফার্স্ট প্রোগ্রাম। সবাইকে ওপেন করতে পারছেন? আমি আবার একটু দেখাই, আবার খেয়াল করেন সবাই। সবাই একটু বোর্ডে তাকান, সরি টিভিতে। এই যে প্রজেক্টটা আছে, যে প্রজেক্টটা আপনার ওপেন করা আছে, অর্থাৎ ফার্স্ট নামে যে আমরা প্রজেক্টটা ওপেন করলাম, এই প্রজেক্টের উপর আমি রাইট ক্লিক করব মাউসের। রাইট ক্লিক করে এখানে নিউ একটা অপশন দেখব। নিউ অপশনে গিয়ে এইখানে দেখেন 4 নাম্বার যে অপশন আছে সেটার নাম আছে প্যাকেজ। এই প্যাকেজটা আমরা ক্লিক করব। আচ্ছা, প্যাকেজের অপশনটা পেয়েছেন সবাই? এইখানে দেখেন যখন প্যাকেজের নামটা লিখতে যাব, আমাদের প্যাকেজের নামটা অলওয়েজ স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে লোয়ার কেসে স্টার্ট করা। সো আমরা লোয়ার কেসে স্টার্ট করব। দেখেন আপনারা যদি আপার কেসে লেখেন তাহলে দেখেন একটা আপনাদের ওয়ার্নিং চলে আসবে, ডিসকারেজ প্যাকেজ নেম বাই কনভেনশন, প্যাকেজ নেম ইউজুয়ালি স্টার্ট উইথ আ লোয়ার কেস লেটার। তার মানে এইখানে আপনাকে সফটওয়্যার নিজেই বলে দিচ্ছে, বা জাভার যে এক্লিপস আইডি এটা নিজেই বলে দিচ্ছে যে আমরা ডিসকারেজ করতেছি লোয়ার কেস সরি আপার কেস ইউজ করার জন্য। কারণ স্ট্যান্ডার্ড বা ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাট হচ্ছে আমরা যখন প্যাকেজ নেম দিব ওইটার স্টার্টিংটা হবে স্মল লেটারস, বাট আমরা একটা ক্যামেল কেস ইউজ করি না, স্মল লেটারস থেকে স্টার্ট হবে, এর পরের কোনো ওয়ার্ড বুঝাতে গেলে আমরা কি ক্যাপিটাল লেটার দিই। সেম জিনিসটা আমরা ইউজ করতে পারবো। সাপোজ আমি এটা লিখতে চাচ্ছি আমাদের ফার্স্ট প্রোগ্রাম, সো আমরা লিখবো ফার্স্ট, তারপরে প্রোগ্রামটা আমরা ফার্স্ট লেটার হচ্ছে ক্যাপিটাল লিখব। সো সেইখানে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। সো আমরা কি করব, লোয়ার কেস থেকে স্টার্ট করে পরবর্তী কোনো ওয়ার্ড থাকলে ওইটার ফার্স্ট লেটারটা হচ্ছে আপার কেস দিব। এইটা কেন করা হয়? কারণ আমি যাতে সহজেই বুঝতে পারি একটা ওয়ার্ড শেষ হয়েছে আর একটা ওয়ার্ড স্টার্ট হয়েছে, সো দুইটা যাতে আমি ইজিলি পড়তে পারি। আচ্ছা না, এই যে পকেটে। আচ্ছা, প্যাকেজ নেমটা সবাই লিখে ফেললে এখন এইখানে হচ্ছে সবাই ফিনিশ বাটনটা ক্লিক করবেন। না, ওইটা এখন আপাতত দরকার নাই, এটা দরকার হলে আমরা পরে দেব। আপাতত আপনি প্যাকেজটা ক্রিয়েট করেন। সবার প্যাকেজ ক্রিয়েট করা শেষ? ওকে ফাইন। এখন আমরা কি করব, প্যাকেজের মধ্যে আমাদের কি করতে হবে, ক্লাস ক্রিয়েট করতে হবে। সো প্যাকেজের মধ্যে আমরা রাইট ক্লিক করব, গিয়ে এখানে দেখব ক্লাস নামে একটা অপশন আছে 5 নাম্বার। সো ক্লাসে ক্লিক করব। প্যাকেজের উপরে রাইট ক্লিক করে আমরা সেম ভাবে হচ্ছে কি নিউতে যাব। নিউতে গেলে দেখব ক্লাস নামে একটা অপশন আছে, ওইখানে আমরা ক্লাসটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখব এরকম একটা হচ্ছে পপ আপ ইন্টারফেস আমাদের কাছে চলে আসছে। এইখানে আমরা ক্লাসের নেম দিব। সো আমরা বলতেছিলাম কি ক্লাসের নেমের ফার্স্ট লেটারটা কি ক্যাপিটালে দেওয়া হচ্ছে আমাদের মোটামুটি ম্যান্ডেটরি বলতে পারি। সো আমরা হচ্ছে কি এটা ক্যাপিটালে দিব। যখন আমরা স্মলে দেখতে যাব আবার সেম ভাবে আমাদের হচ্ছে কি একটা দেখেন
একটা কিন্তু ওয়ার্নিং চলে আসছে উপরে সফটওয়্যারে যে সাধারণত আপার কেস লেটার দিয়েই হচ্ছে ক্লাসের নেম স্টার্ট হয়। সো আপনাকে কিন্তু অলওয়েজই আপনার সফটওয়্যার একটা করে ওয়ার্নিং দিচ্ছে নেমের ক্ষেত্রে। সো আমরা কি দিব, সাপোজ হ্যালো হচ্ছে আমার একটা ক্লাস, বা আমরা এইখানে মেইন ক্লাস করতেছি, মেইনই লিখি আমরা। সো মেইন নামে আমরা একটা ক্লাস দিলাম, যে কোনো ক্লাসের নাম দিতে পারবো, প্রবলেম নেই। দিয়ে এখানে আমরা কি করব, নিচে দেখেন ফিনিশ অপশন আছে, আমরা হচ্ছে ফিনিশ ক্লিক করব। এখন দেখেন আমাদের এই ক্লাসটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, সবাই কি করবেন, প্যাকেজে যাবেন, যে প্যাকেজটা আপনারা ক্রিয়েট করলেন, এখান থেকে রাইট ক্লিক করে নিউতে যাবেন। নিউতে গিয়ে দেখবেন ক্লাস নামে একটা অপশন আছে, ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লাসের নেম দিবেন। যেহেতু আমরা আমাদের যে প্রোগ্রামটা দেখতে যাচ্ছি, এটাতে আমরা ক্লাসের নাম দিতে যাচ্ছি হচ্ছে মেইন। সো আমরা মেইন লিখি, আর মেইনের এমটা ক্যাপিটাল ওয়ার্ডে যাও, সরি ক্যাপিটাল লেটার দিব। দিয়ে আমরা তারপরে ফিনিশ যে অপশনটা আসবে ওইটা হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। সো সবাই এই পর্যন্ত আসতে পারছি আমরা? এই পর্যন্ত সবার হয়েছে? আচ্ছা, নেক্সটে তাহলে কি করব, আমরা আমাদের এই কোডটা লিখব, যে কোডটা আমরা দেখতে যাচ্ছি। আমরা কি যাচ্ছি, আমরা আমাদের মেইন মেথডটা লিখব। মেইন মেথডটা কি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড স্ট্রিং আচ্ছা, এইখানে স্ট্রিং আর্স যেটা দেখতেছেন, এইটা কি আমরা বলতেছিলাম গতকালকে, যে আমাদের মেইন যে মেথড আছে, জাভার মেইন মেথডের প্যারামিটার আকারে একটা স্ট্রিং যায়। আপনি যে কমান্ডগুলো দেন, এই প্যারামিটার আকারে হচ্ছে একটা স্ট্রিং আসে। সো এটা কিভাবে আসে, যে মেইন মেথডটা রান করার জন্য, এই জন্য হচ্ছে আমরা আর্গুমেন্ট দেই স্ট্রিং দিয়ে একটা হচ্ছে আর্স নামে হচ্ছে একটা আমরা স্ট্রিং এর নেম দিচ্ছি, যে এই প্যারামিটারটা আমি আমার মেইন মেথডে ইউজ করব। সো এই কারণে হচ্ছে আমাদের মেইন মেথডের প্যারামিটার হচ্ছে স্ট্রিং আর্স দিতে হয়। আচ্ছা, এইখানে অনেকে দেখেন যে থার্ড ব্র্যাকেটটা আছে, থার্ড ব্র্যাকেট অনেকে আর্স এর পরেও দেখতে পারেন, আবার সামনেও দেখতে পারেন। সো এটা নিয়ে কেউ আবার এটা নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট করেন না, বা নিজেরা একটু অন্যরকম ফিল করেন না, যে কনফিউজ ফিল করেন না। আর্স এর আগেও হচ্ছে থার্ড ব্র্যাকেটটা থাকতে পারে, পরেও থাকতে পারে। এটা কি স্ট্রিং এর ভ্যারিয়েন্ট হিসেবে আমরা ইউজ করি। আচ্ছা, নেক্সট আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে কি মেইন মেথডটা ক্রিয়েট করলাম। এখন আমরা কি লিখব, ওই যে লাইনটা লিখব, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন। আচ্ছা, এখানে অবশ্যই মনে রাখবেন এই সিস্টেম কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে, এটা কিন্তু স্মল লেটারস না। তো এই পর্যন্ত সবাই লিখতে পারছেন? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্স, এখানে স্ট্রিং এর এস ক্যাপিটাল,
এন্ড তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ড ক্লোজিং, এর মাঝখানে হচ্ছে আমরা কি লিখব সিস্টেম আউট ডট প্রিন্টএল। সবার এই পর্যন্ত লেখা হয়েছে? এই পর্যন্ত লেখা হইলে আমরা এইখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ হচ্ছে ক্লিক করব। রান অ্যাজ এখানে দেখেন জাভা অ্যাপ্লিকেশন লেখা আছে। অনেক সময় আমরা উপরের এখান থেকেও ক্লিক করতে পারি, দুইটা থেকেই করতে পারি, কিন্তু আমাদের যদি মাল্টিপল প্রজেক্ট আমরা খুলে রাখি সো উপরের যে অপশনসটা আছে ওটা ক্লিক করলে আগে যে প্রজেক্টটা রান হয়ে আছে ওইটাই রান হতে থাকে। সো এই জন্য আমরা যেই ফাইলে আছি বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওই ফাইল থেকে আমরা রাইট ক্লিক করব, রান অ্যাজ ক্লিক করব আর এখানে জাভা অ্যাপ্লিকেশন ক্লিক করব। অথবা এটার একটা আপনারা দেখতে পারেন একটা শর্টকাট আছে। সো যখন রান করবেন তখন দেখেন নিচে একটা কনসোল আছে, কনসোল হচ্ছে হোয়াইট কালার, ওইটার মধ্যে আমাদের আউটপুটটা শো করবে। সো সবাই একটু আমরা এই পর্যন্ত লিখে একটু আউটপুটটা আসতেছে কিনা দেখি। আচ্ছা দেখেন সবাই, আমরা হচ্ছে একটু জাভার যে একটা প্রোগ্রাম করে ফেলছি, সো আমরা মোটামুটি জানি কিভাবে প্রজেক্টগুলো কাজ করতে হয়। জাস্ট আমরা একটু সিম্পল কিছু রুলস দেখে নেই। আমরা এটা থিওরিতে কভার করব ফুললি, এখন জাস্ট আমরা একটু দেখে নেই। all java source file should end with .java। দেখেন আপনারা যে ফাইলটা খুলছেন ক্লাস নেম দিয়ে, ওটা লাস্টে কি .java লেখা আছে না প্রজেক্টের এখানে? সো সবগুলো ফাইলের লাস্টে .java থাকবে। দেন বলা হচ্ছে each .java file can contain only one public class। সো আপনি যখন ক্লাস ক্রিয়েট করেন সে অটোমেটিক ওইটাকে কিন্তু পাবলিক করে দিচ্ছে। সো ওই একটা পাবলিক ক্লাসে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। এখন বাকি কি ইউজ করতে পারবেন বা অন্য ক্লাস ইউজ করতে পারবেন কিনা ওইটা আমরা আস্তে আস্তে শিখবো, বাট পাবলিক ক্লাস একটা ইউজ করতে পারবো। তারপরে এখানে বলতেছে the name of the file should be the name of the public class class.java। সো আপনি যখন ক্লাস ক্রিয়েট করতেছেন আপনার ক্লাসের নেম আর ওই যে এখানে .java ফাইল দুইটা নেম সেম না। সো এই জিনিসটাই বলতেছে যে পাবলিক ক্লাসের যে নেমটা থাকবে আর আপনার যে ফাইল .java থাকবে ওই দুইটার নেম সেম হইতে হবে। সো দুইটার নেম কিন্তু সেম আছে অলরেডি। Do not use abbreviation in the name of the class। আচ্ছা এখানে বলতেছে কোনো শর্টার জিনিস ইউজ না করতে, সহজে যাতে আমরা বুঝতে পারি এরকম জিনিস abbreviations। আচ্ছা if the class name contains multiple words capitalize the first letter of each word। যেটা আমরা অলরেডি জানি যে ক্লাসে যদি আমরা মাল্টিপল ওয়ার্ড ইউজ করি ক্লাসের নেমে তাহলে আমরা কি করব প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা ওইটা ক্যাপিটাল দিব। এটাই হচ্ছে আমার ইন্ডাস্ট্রি লেভেলের স্টাইল। সো ক্লাসের ফার্স্ট লেটার কি ক্যাপিটাল হয়, সো বাকি ওয়ার্ডগুলোর লেটারগুলো ক্যাপিটাল হবে। আর যদি প্যাকেজ দিতাম তাহলে প্রথমটা স্মল হতো, এরপরের ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। ওকে, এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা একটু নেমিং কনভেনশনটা দেখি। নেমিং কনভেনশন কি, যে আমরা ক্লাস নেমটা কি রকম দিতে পারবো, ভ্যারিয়েবল আর হচ্ছে মেথড নেম কি টাইপ দিতে পারবো। মেথড মানে হচ্ছে আমরা সি তে যেটা ফাংশন বলতাম, আর কনস্ট্যান্ট নেমটা কিভাবে দিতে পারবো। আচ্ছা ফার্স্টে আসি ক্লাস নেম কিভাবে দিতে পারবো, এটা অলরেডি আমরা জানি ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, তারপরে বাকি যে ওয়ার্ডগুলো থাকবে ওগুলো ক্যাপিটাল হবে। নেক্সট এ ভ্যারিয়েবল এন্ড মেথডস নেমস স্টার্ট উইথ আ লোয়ার কেস লেটার এন্ড আফটার দ্যাট ইউজ টাইটেল কেস। সো ফার্স্টে যেটা বলতেছে টাইটেল কেস মানে হচ্ছে ওই ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, তার মানে প্রথম স্টার্ট করবেন লোয়ার কেস দিয়ে, তারপরে যদি ওয়ার্ড মেনশন করে বুঝাতে হয় তাহলে ওগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে হবে। যেমন এইখানে দেখতে পারেন ভ্যারিয়েবল এন্ড মেথড নেমস, এইটা একটা ভ্যারিয়েবলের মধ্যে নেম দেওয়া আছে, এটার ফার্স্টে কি স্মল লেটার দিয়ে স্টার্ট, এরপর যতগুলো ওয়ার্ড আছে সবগুলোর ফার্স্ট লেটারগুলো কি ক্যাপিটাল দেওয়া। সো এইভাবে হচ্ছে আপনারা ভ্যারিয়েবল অথবা মেথডের নেমগুলো দিবেন। নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে অল আর ক্যাপিটাল লেটার সেপারেটেড বাই আন্ডারস্কোর। কনস্ট্যান্ট আমরা দেখব, আমরা হচ্ছে সি তে কিছু কনস্ট্যান্ট লিখছিলাম না, হ্যাশ ডিফাইন দিয়ে লিখতাম, হ্যাশ ডিফাইন স্পেস দিয়ে ম্যাক্স সাইজ অর মিন সাইজ, তাহলে স্যার সো পাই এর হচ্ছে কি ভ্যালুগুলো দিছিলাম। এইরকম আমরা জাভাতেও কিছু কনস্ট্যান্ট হচ্ছে ডিক্লেয়ার করতে পারি, ওই কনস্ট্যান্টগুলোর নাম হচ্ছে আমাদের এইভাবে দিতে হবে। সো ওগুলো আমরা আস্তে আস্তে দেখব কিভাবে কাজ করে, জাস্ট এইটা আপনাদের একটু মাথায় রাখেন কিভাবে কাজ করে। আচ্ছা আরেকটা হচ্ছে আইডেন্টিফায়ার রুলস। আইডেন্টিফায়ার রুলস বলতে যে আপনি যে ভ্যারিয়েবল নেম দিবেন, ক্লাস নেম দিবেন, এটা আরো কিছু রুলস আছে। সেটা হচ্ছে কি এই যে নেমগুলো কি থাকতে পারবে, নেমের মধ্যে লেটার থাকতে পারবে অর্থাৎ এল থাকতে পারবে, নাম্বার থাকতে পারবে, আন্ডারস্কোর অথবা ডলার সাইন সবগুলাই থাকতে পারবে, কিন্তু স্টার্ট দিয়ে স্টার্টিং এ নাম্বার থাকতে পারবে না। সো আপনি স্টার্টিং ভ্যারিয়েবল মেথড অথবা ক্লাসের নেমের স্টার্টিং এ নাম্বার দিতে পারবেন না।
আইডেন্টিফায়ার আর কেস সেনসিটিভ, সো এটা বলা হয়েছে, এটা আপনারা জানেন যে যেই নেমটা হচ্ছে আমি দিব, যদি স্মল লেটার দিয়ে কোনো নেম দেই বা ক্যাপিটাল লেটার দিয়ে যদি নেম দেই, সেম নামটাই আমার সবসময় ইউজ করতে হবে, সেম অ্যালফাবেট। এমন হবে না যে আমি মেইনে লিখলাম হচ্ছে, আমি একটা মেথড লিখলাম, মেথডের নেম হচ্ছে সাপোজ কিছু একটা লিখলাম, সাপোজ এ ফ্লোট লিখলাম, এ ফ্লোটের এটা আমি স্মল রাখতেছি, বাকিগুলো ক্যাপিটাল রাখলাম, সো আমাকে ওই ফরম্যাটটা ইউজ করতে হবে পরবর্তীতে। আমি কিন্তু চাইলেই এই স্মল এ এর জায়গায় ক্যাপিটাল এ ইউজ করে বাকিগুলো চেঞ্জ করতে পারবো না। আচ্ছা আমি একটা एग्जांपल আপনাদের দেখাই। সাপোজ আমি যেটা বলতেছি, সো আপনি একটা মেথডের নেম দিলেন হচ্ছে এ ফ্লোট, সো আপনাকে সবসময় এটাই ইউজ করতে হবে। আপনি চাইলে এইরকম ইউজ করতে পারবেন না। এখন নরমালি কিন্তু মিনিং সেমই থাকতেছে, আমাদের যদি আমরা চিন্তা করি আমরা কিন্তু এরকম ডিফারেন্ট করে ইউজ করতে পারবো না, বুঝতে পারছেন? একদম এক্স্যাক্টলি যা আছে তাই ইউজ করতে হবে, এটার জন্যই বলা হচ্ছে এটা হচ্ছে কেস সেনসিটিভ। নেক্সট বলা আছে হ্যাভ নো ম্যাক্সিমাম লেন্থ, সো ম্যাক্সিমাম কোনো লেন্থ থাকবে না এখানে, আপনাদের ভ্যারিয়েবলের নেম কোনো ম্যাক্সিমাম কোনো লেন্থ নাই, ভ্যারিয়েবল নেম আপনারা যত বড় ইচ্ছা দিতে পারবেন, আপনার যত ইচ্ছা হয়। ক্যান নট বি আ কিওয়ার্ড বাট ইট ক্যান কন্টেইন আ কিওয়ার্ড অ্যাজ পার্ট অফ ইটস নেম। কিওয়ার্ড কি আমরা জানি না, কিওয়ার্ড গুলো কি কি? সাপোজ আমরা ভ্যারিয়েবলের একটা কি ইন্টিজার দিতাম, ইন্ট, ফ্লোট, এগুলা কিওয়ার্ড। ইফ এলস ইউজ করতাম কিওয়ার্ড। স্ট্রিং যদি আমরা এখানে দেখব, স্ট্রিং কিওয়ার্ড, সেইগুলো কি সবগুলো কিওয়ার্ড। সো এই কিওয়ার্ড গুলো আমি ডাইরেক্ট ইউজ করতে পারবো না, অর্থাৎ আমি একটা ভ্যারিয়েবলের নেম এরকম দিতে পারবো না যে ইন্ট ইন্ট এরকম দিতে পারবো না। আমি হয়তো দিতে পারি এ ইন্ট এরকম নেম দিতে পারি, অথবা এ ইন্ট বি এরকম দিতে পারি, অর্থাৎ মাঝখানে আমি একটা পার্ট হিসেবে কিওয়ার্ড রাখতে পারি, বাট আমি শুধুমাত্র কিওয়ার্ডটাকেই একটা ভ্যারিয়েবলের নেম হিসেবে লিখতে পারবো না, তাহলে এরর আসবে। সেম ভাবে হচ্ছে মেথডের ক্ষেত্রেও অথবা হচ্ছে আমাদের ক্লাসের ক্ষেত্রেও সেম। সো আমরা চাইলেই কিওয়ার্ড ইউজ করতে পারবো না। এইটুকু সবার বুঝা গেছে? আচ্ছা এইটুকু মাথায় রাখলেই হবে আপাতত, আর দরকার নেই। এরপর আমরা আরো কিছু একটু দেখি, ভ্যারিয়েবলস দেখি। ভ্যারিয়েবলস এর একটু এইখানে কিছু ডেটা টাইপ আমরা হচ্ছে ফার্স্টে দেখব। সি তে আমরা ডেটা টাইপ পড়ে আসছি, বাট এইখানে আরেকটু কিছু নিউ ডেটা টাইপ পাবো আমরা। এই সবগুলাই আমরা একটু থিওরিতে কভার করব, বাট আমরা আরেকটু ল্যাবে একটু হালকা করে দেখে নেই। আচ্ছা ফার্স্টে দেখেন আমাদের এখানে জাভার মধ্যে ডেটা টাইপে কিছু চেঞ্জেস আছে। দুইটা ডেটা টাইপ আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ গুলো কি অলরেডি আমরা যেগুলা সি তে দেখে আসছি ওই টাইপের গুলাই, যেমন বুলিয়ান, ক্যারেক্টার আর ক্যার, বাইট। এখানে বাইট হচ্ছে আপনারা একটা নতুন জিনিস দেখতেছেন, এটা একটা শর্টার ভার্সন দেখবেন, একটু ডিটেইলস একটু পরে দেখব। শর্ট হচ্ছে একটা ডেটা টাইপ আছে নতুন। ইন্ট, লং, লং অলরেডি দেখে আসছেন। ফ্লোট আর লাস্ট হচ্ছে ডাবল। সো দুই তিনটা নতুন আসছে, বাকিগুলো আপনারা দেখতেছেন। আর নন প্রিমিটিভ হচ্ছে এই যে আমরা ক্লাস ক্রিয়েট করতেছি, ক্লাস হচ্ছে একটা ডেটা টাইপ হিসেবে ইউজ হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে নন প্রিমিটিভ। তারপরে অ্যারে ইউজ করলে অ্যারেটাও নন প্রিমিটিভ। আর এইখানে ইন্টারফেসেস আছে, এগুলা পরে দেখবেন ইন্টারফেসেস। সো এইটা হচ্ছে নন প্রিমিটিভ, ইন্টারফেস আমরা পরে দেখব। সো এইগুলা হচ্ছে নন প্রিমিটিভের মধ্যে পড়তেছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ডেটা না, ডেটার একটা হচ্ছে গ্রুপ। সো অ্যারেতে কি অনেকগুলো ডেটা একসাথে থাকে না, সেম সিকোয়েন্সের ডেটা, সেম টাইপের। তারপরে ক্লাসেস যেমন পড়তেছে, ক্লাসে অনেক রকমের ডেটা থাকতে পারে একসাথে। সো এটা কি একটা গ্রুপ। আর ইন্টারফেসেস আপনারা পরে পড়বেন, পরে দেখতে পারবেন। এখন এই প্রিমিটিভ ডেটা টাইপসগুলো কি কি আমরা একটু দেখি। ফার্স্ট আসে হচ্ছে বাইট। বাইট জিনিসটা কি? বাইটটা হচ্ছে ইন্টিজার টাইপেরই ডেটা রাখতে পারে, কিন্তু সে রাখতে পারে কি হাইয়েস্ট 8 বিটের ডেটা। 8 বিট বুঝছেন? আমাদের বিট সংখ্যা আছে না, বিটগুলো মাথায় ঢোকে না। আচ্ছা বিটগুলো মাথায় ঢোকে না, তো বিটগুলো বলতে বোঝাচ্ছে, আমি যদি বাইনারি দেখাই, সাপোজ এরকম, আমাদের হার্ডওয়্যার কি সবসময় 0 আর 1 নিয়ে কাজ করে না? তো আমরা এইখানে যদি এমন ডেটা দেই, আচ্ছা এটা
এই যে বিটটা দেখতেছেন এটা কি 8 বিট না? এটা কি বুঝছেন যে আমরা যে বাইনারি ইউজ করি, বাইনারি একটা বিট ইউজ করি না, একটা বিট মানে হয় 0 হবে অথবা 1 হবে, 0 হবে অথবা 1 হবে। সো এই রকম যে বিটস নাম্বারগুলো আছে এইটার ম্যাক্সিমাম 8টা বিটের যে নাম্বার হয় এই নাম্বারটা আমি এই পর্যন্ত ইউজ করতে পারবো। অর্থাৎ আমি এইখানে যে নাম্বার আছে এখানে নাম্বারের সাইজ কত, এটা ফুললি 0 আর এখানে সবগুলা 1, এর বাইরে তো আর কিছু নাই, এর মাঝখানে হয়তো এগুলো কম্বিনেশন হয়ে চেঞ্জ হবে। সো এইটার যে সাইজ, এই সাইজের অনুযায়ী বা এই সাইজের মধ্যে যে নাম্বারগুলো পড়ে এগুলো আপনি হচ্ছে এই শর্টে রাখতে পারবেন। অর্থাৎ 8 বিটের যে সাইজ এই সাইজ পর্যন্ত ম্যাক্সিমাম ইন্টিজার নাম্বার হচ্ছে আপনি রাখতে পারবেন। তার মানে মোবাইল নাম্বার রাখতে পারবো না, মানে 11 ডিজিট ওইটা না না 11 ডিজিটের ব্যাপার না, এটা হচ্ছে বিটস। আপনার মোবাইলের যে সাইজের বিটস হতে হবে। এখানে এটার মানে কি 0 আর এটার মানে দেখেন কত, এটা বাইনারি একটা নাম্বার আছে, এটা ডেসিমাল করে দেখেন, ডেসিমালটা বের করেন, এটা হবে কত, অনেক বড় একটা নাম্বার। এই রেঞ্জ পর্যন্ত যতগুলা সাইজ আছে অত সাইজের নাম্বার আপনি রাখতে পারবেন। সাইজ বলতে বোঝাচ্ছে 1 মানে হচ্ছে একটা, 2 মানে হচ্ছে এই দুইটা সাইজ, 3 এরকম করে সাইজ। সো আপনি এইখান থেকে 0 থেকে স্টার্ট করে এই সাইজ পর্যন্ত রাখতে পারবেন। আমাদের 8 বিটের 255, সো 255 নাম্বার রাখতে পারবেন। তার মানে 1 2 3 এরকম করে 255টা নাম্বার আপনি রাখতে পারবেন। এখানে যাই না, সো 255টা আপনি ডেসিমাল ভ্যালু রাখতেছেন। সো এটা অনেক বড় নাম্বার, বুঝতে পারছেন? সো এই 8 বিটের কথাই বলতেছে যে এই 8 বিট পর্যন্ত আপনি রাখতে পারবেন। এটার একটা ইন্টিজার নাম্বার ছিল না, এই যে 2 টু দি পাওয়ার -16 থেকে 2 তো হচ্ছে 2 টু দি পাওয়ার 32 নয়, 32 থেকে 2 টু দি পাওয়ার 32, এটা হচ্ছে আমাদের ইন্টিজার। এই যে নরমাল যে ইন্টিজারটা আমরা ইউজ করি 32 বিটস। সো 2 টু দি পাওয়ার 32 মানে হচ্ছে ওই যে বিটের যে কম্বিনেশন বলতেছে ওই কম্বিনেশনটাই একদম -32 থেকে +32 পর্যন্ত। এই কম্বিনেশনের যে রেঞ্জটা থাকে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, দুইটা রেঞ্জেই হচ্ছে সে রাখতে পারে। এই রেঞ্জের যে ভ্যালুগুলো আছে ডেসিমাল ভ্যালু এই সবগুলো ভ্যালু রাখতে পারে। সেম আপনি যদি এই বাইটের কথা চিন্তা করেন তাহলে 2 টু দি পাওয়ার -8 থেকে 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে এই ভ্যালুগুলো রাখতে হবে। এই সবগুলাই 8 বিটের কম্বিনেশন, অর্থাৎ এই যে নাম্বারগুলো আছে এগুলো 8 বিটের মধ্যেই কম্বিনেশনের মধ্যেই আপনার হয়ে যায়। সো এইভাবে করে আমরা এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুটা আছে এইটা হচ্ছে আমরা শর্ট যে ডেটা টাইপটা আছে, সরি বাইট যে ডেটা টাইপটা আছে ওই বাইটের মধ্যে রাখতে হবে। শর্টের মধ্যে রাখতে হবে কি 16, এই যে 2 টু দি পাওয়ার -16 থেকে 2 টু দি পাওয়ার 16 পর্যন্ত যে রেঞ্জটা আছে ডেসিমাল ভ্যালু এই রেঞ্জটা রাখতে হবে। সেই রেঞ্জটা আপনারা করে দেখবেন, ওটার বাইনারি করলে দেখবেন ওই যে 16 বিটের মধ্যে হবে, 8 বিটেরটা 8 বিটের মধ্যেই হবে, যে কোনো নাম্বার নিয়ে দেখবেন এর মাঝখানে। ওকে, নেক্সট হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে 32 বিট। লং হচ্ছে ইন্টিজারেরই হচ্ছে লং ভার্সন। সো ইন্টিজার লং ভার্সন কি, এটাতে 64 বিট ইন্টিজার রাখতে পারি আমি। ইন্টিজারে কি রাখতে পারতাম 32 বিটস এর, আর এখানে হচ্ছে 64 বিট। তার মানে এখানে নাম্বারস এর রেঞ্জ আরো বেড়ে গেল। এই রেঞ্জের নাম্বারটা হচ্ছে আমি রাখতে পারি, এটা আগে ছিল, যেটা আগে হচ্ছে আমরা সিটা করি না। ফ্লোটে কি 32 বিট ফ্লোটিং পয়েন্ট, এখন কিন্তু ফ্লোটিং পয়েন্ট চলে আসছে, যে এই যে বিটের মধ্যে যত ফ্লোটিং পয়েন্ট আছে সবগুলো আপনি রাখতে পারবেন। ডাবলের ক্ষেত্রে কি 64 বিট, তার মানে 64 বিটের যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে ফ্লোটিং নাম্বারগুলো রাখতে পারবেন। আচ্ছা, ক্যারেক্টার তো আমরা সবাই জানি, ক্যারেক্টারের মধ্যে কি একটা ক্যারেক্টার রাখতে পারেন। আর লাস্ট হচ্ছে বুলিয়ানও, এটাও জানেন যে এটাতে হচ্ছে কি ট্রু অথবা ফলস। আগে কি করতাম আমরা শুধুমাত্র 0 আর 1 রাখতাম না সি তে, জাভাতে আমরা ডিরেক্ট ট্রু আর ফলস রাখতে পারি। এটাতে আমরা হয় বুলিয়ানে একটা ভ্যালু দিয়ে ট্রু রাখতে পারবো আর একটা ফলস রাখতে পারবো। সাপোজ আপনি এখানে ডিরেক্ট লিখলেন বুল c is equal to true, সো সে অলরেডি এটাকে ট্রু হিসেবে নিয়ে নেবে। আর আপনি যদি আউটপুট দেখতে চান এটা হচ্ছে সে ট্রু দেখাবে। সো জাভাতে একটু ডিফারেন্স হয়। সেই ভ্যালুস গুলো মোটামুটি মাথায় আসছে। আচ্ছা, এই ভ্যালুগুলোর একটা ডিফল্ট ভ্যালু আছে। ডিফল্ট ভ্যালু কি, বাই ডিফল্ট আপনি যদি কোনো কিছু ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন না করেন, সাপোজ আমরা সি তে করতাম না, সাপোজ ইন্ট a, এখন আমি ভ্যালু ডিক্লেয়ার করি না তো কিছু একটা থাকতো না,
সো এইখানে জাভাতে যদি আপনি সেম কাজটা করেন তাহলে বাই ডিফল্ট কিছু ভ্যালুস চলে আসে, ভ্যালুস এখানে বুলিয়ানের ক্ষেত্রে কি চলে আসে, বাই ডিফল্ট ফলস চলে আসে। ক্যারেক্টারের ক্ষেত্রে এটা হচ্ছে নাল চলে আসে, যেটা হচ্ছে এখানে মানে এমটি হিসেবে দেখায়। আর বাইটের ক্ষেত্রে 0 আসে, শর্টের ক্ষেত্রে যেহেতু ইন্টিজার টাইপ এই তিনটার জন্যই 0 আসে। লং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 0l আসে, l মানে ওই 0 এর ভ্যালু, লং এর জন্য l দিয়ে বোঝাচ্ছে। সো আমরা যখন লং ভ্যারিয়েবল ইউজ করব, এটার পরে যদি আমি কোনো ভ্যালু দিতে চাই, সাপোজ লং a, তখন আমাকে 100 এরপর একটা l সাইন দিতে হবে যাতে এটা বোঝা যায় এটা লং। সেম জিনিসটা ফ্লোটের ক্ষেত্রেও করতে হবে, 0.0 দিয়ে তারপরে f দিতে হবে। সো আপনি যদি কোনো ভ্যালু দেন তাহলে আপনি যদি সাপোজ 4.5 দেন, তো 4 a is equal to 4.5 f আপনাকে লিখতে হবে, তাতে কিন্তু এরর আসবে। সো এইভাবে আপনাকে মেনশন করে দিয়ে দিতে হবে, এই f টা আপনাকে মেনশন করে দিতে হবে ফ্লোটের ক্ষেত্রে। ডাবলের ক্ষেত্রে এই d টা লিখতে হবে। সো এইগুলো হচ্ছে আপনাদের ডিফল্ট ভ্যালু। যদি আমরা কোনো ভ্যালু দিয়ে না থাকি তাহলে বাই ডিফল্ট ওই ভ্যারিয়েবলের ক্ষেত্রে এই ভ্যালুগুলো চলে আসে। সো এইটা হচ্ছে আপনারা ট্রাই করে দেখবেন, আমরা একটু পরে হয়তো দেখব ট্রাই করে। আচ্ছা, নেক্সট জাস্ট ভ্যারিয়েবলগুলো আমরা একটু মাথায় নিয়ে নিলাম। অপারেটর তো আমরা মোটামুটি জানি, জাস্ট বাকিগুলো আমাদের পরবর্তীতে পড়লেও চলবে। এইটুকু আমরা মাথায় রাখি, আজকে আমরা আর বেশি আগাবো না। আমরা জাস্ট একটা কাজ করি, যে এখন আমাদের এক্লিপসে একটা কাজ করি, আমরা তো অনেক টাইপের ভ্যারিয়েবল দেখলাম না, আমরা একটা কাজ করি, বাইট টাইপের যেটা ভ্যারিয়েবল নেই নিয়ে তারা অ্যাডিশন করে ওই এভারেজটা হচ্ছে আমরা বের করি। সো পারবো না এভারেজটা বের করতে, সেম সিস্টেম আমাদের আগের মতোই সি এর যেভাবে করতাম সেইভাবে। সো আমরা একটা কি নিব, বাইট নামে একটা ভ্যারিয়েবল নেই, সাপোজ নেম দেই হচ্ছে n1 নাম্বার 1, এইটার ভ্যালু হয়তো আপনি দিলেন 20। আমরা এখন ইউজার ইনপুট নিচ্ছি না, ইউজার ইনপুট আমরা পরে শিখব। আর একটা আমরা দিই বাইট n2 is equal to 30। সো দুইটা দিলাম, দিয়ে আমরা হচ্ছে কি একটা এভারেজ নামে একটা ভ্যারিয়েবল নিব। এভারেজ আমরা কি এইটার যদি এভারেজ করি তাহলে আমাদের কি আসতে পারে, ফ্লোট টাইপের আসতে পারে না। সো ফ্লোট avg is equal to n1 plus n2 divided by 2। এখন এই ভ্যারিয়েবলস গুলো যদি আমরা প্রিন্ট করতে চাই, সি তে যেমন আগে পার্সেন্ট ডি দিয়ে অনেক কিছু দিয়ে লিখতে হতো, এখন হচ্ছে আমরা পার্সেন্ট ডি না দিয়ে জাস্ট ডাইরেক্ট ভ্যারিয়েবলের নেমটা দিয়ে দিলেই প্রিন্ট হয়ে যাবে। সো এখানে দেখেন যখন হচ্ছে আমরা দুইটা নিয়ে এভারেজ করলাম, জাস্ট এখন আমরা ভ্যারিয়েবলের নেমটা দিয়ে দিলেই সে হচ্ছে ডাইরেক্ট প্রিন্ট করে ফেলবে। সো আমাদের আর আগের মতো কি ওই যে আইডেন্টিফায়ার দেওয়া লাগতেছে না, বুঝতে পারছেন? ফরম্যাট স্পেসিফায়ার দিলাম আমরা একটা %d %c %f c তে। জাভাতে আমি যদি শুধুমাত্র ভ্যারিয়েবল একটা প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এভাবে দেখাই দরকার পড়ে না, জাস্ট ভ্যারিয়েবলের নেম দিতে দিলেই হয়ে যায়। বাট আমি যদি একটা সিকোয়েন্সে দেখাতে চাই, যে প্রথম সিকোয়েন্সে ইন্টিজার, তারপরে ফ্লোট আর একটা নাম্বার, এরকম করে যদি রাখতে চাই তাহলে হয় আমি স্ট্রিং এর মাঝখানে ভ্যারিয়েবলস গুলো নেম দিব, অথবা পার্সেন্ট যে এফ ডি স্পেসিফায়ার গুলো ইউজ করে তারপর কমা দিয়ে ভ্যারিয়েবল গুলো নেম দিব। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। জাস্ট আজকে দেখেন এই জিনিসটা করতে পারেন কিনা।
এই মাঝখানে দেখেন আমরা হচ্ছে ডিরেক্ট যদি এভারেজ ভ্যারিয়েবলটা দেই তাহলে ভ্যারিয়েবলটা এখানে ডিরেক্ট অ্যানসারটা পেতে পারি। আবার যদি আমরা একটা সেন্টেন্সের মাঝখানে দিতে চাই তাহলে এই সেন্টেন্সটা লিখে সেন্টেন্সটা থাকবে ডাবল কোটেশনের মাঝখানে, আর যখন আমরা ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে যাবো এটা প্লাস করে লিখতে হবে। এরকম করে এরপরে আমরা প্লাস দিয়ে আরেকটা সেন্টেন্স অ্যাড করতে পারি ডাবল কোটেশনের মাঝখানে, এইভাবেও করতে পারি। অথবা আমরা সেন্টেন্সের মাঝখানে এখানে %f দিয়ে তারপরে কমা দিয়ে ডাবল কোটেশনের পরে কমা দিয়ে হচ্ছে এভারেজটা লিখতে পারি, যেটা আমরা সিটা করতাম। ওইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি, অথবা ডাইরেক্ট ভ্যারিয়েবলের নেমও দিতে পারি। সো জাভাতে আমরা অনেক ভাবেই হচ্ছে ভ্যারিয়েবলগুলো প্রিন্ট করতে পারি বা ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করতে পারি। এই পর্যন্ত সবার কমপ্লিট হয়েছে? জি, কি কোশ্চেন ছিল? প্লাস এটা লিখতে হবে যে আমরা এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা প্রিন্ট করার পরে এটার সাথে এই পরে ভ্যালুটা অ্যাড করতে চাই। এই ভ্যারিয়েবলের নেমটা হচ্ছে আমরা দিচ্ছি। সো এটা অ্যাড করার জন্য জাভাতে আমাদের প্লাস সিনট্যাক্সটা ইউজ করা লাগবে। যদি প্লাস না দিয়ে ডাইরেক্ট লিখি তাহলে কাজ করবে না। সো প্লাস অ্যাড করতে হবে। এটার মানে হচ্ছে আমার স্ট্রিং এর সাথে একটা কনক্যাট হয়। কনক্যাট মানে জোড়া লাগে, মার্জ হয়। মার্জ হয়ে কি মার্জ হবে? ভ্যারিয়েবলের ভ্যালুটা। যদি আমি প্লাস না দেই তাহলে ওই মার্জের কাজটা করবে না। সো এরকম করে আমরা দুই তিনটা স্ট্রিং ও প্লাস প্লাস করে অ্যাড করতে পারি, স্ট্রিং এর মাঝখানে ভ্যারিয়েবলস গুলো রেখেও করতে পারি। এই পর্যন্ত করতে পারছেন?